মামা, আজকাল তুমি শুধু ইংরেজি বই পড়ো, আমাদের আর গল্প শোনাও না। আমার বন্ধুরা রোজ বলে তোমার মামার গল্পের ভান্ডার কি খালি হয়ে গেল নাকি অভি? আর তো গল্প শুনতে ডাকে না। শোন, তোর মামার গল্পের ভান্ডার অত ছোট নয় যে সামান্য দুই একটা গল্প বললেই তা ফাঁকা হয়ে যাবে। যা, ডেকে নিয়ে আয় তোর বন্ধু বান্ধবদের। আজ একটা জম্পেশ গল্প শুনিয়ে তবেই আমার শান্তি। ঠিক আছে মামা, আমি এক্ষুনি ওদের ডেকে নিয়ে আসছি। সাগর, সাগর, আছিস নাকি আবার লাইব্রেরিতে গেলি? এই ছেলেটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। রাত দিন 24 ঘন্টা হয় বই খুলে বসে থাকবে, না হয় লাইব্রেরিতে গিয়ে গুম হয়ে যাবে। টিকিটের নাগালও পাওয়ার জো থাকে না। বলি, তোর জামাই বাবু একা কত দিকে সামলাবে শুনি? তাকে একটু সাহায্য করলেও তো পারিস। না দিদি, তোকে আর স্মার্ট করা গেল না। এই বাজার সদাই করে আর কোদাল কুপিয়ে নষ্ট করবার মতো সময় তোর ভাইয়ের কাছে নেই। তুই জানিস, আসছে বইমেলায় আমার নতুন 2টো বই বেরোচ্ছে। কত পড়াশোনার গবেষণা যে করতে হয় একটা বই লিখতে, তা তো আজই বুঝলি না। তা আমার স্মার্ট শ্যালক, জানতে পারি কি বই মেলাতে ঠিক কি বিষয়ে বই বেরোচ্ছে তোমার? গল্পের বই গো জামাই বাবু, গল্পের বই, ভৌতিক অলৌকিক গল্পের বই। এই বই দুটো একবার প্রকাশ হতে দাও, তারপর দেখো কত নাম ডাক হয় তোমার শ্যালকের এই বঙ্গদেশে। বুঝলাম, তুমি তোমার গবেষণা, লেখাপড়া ইত্যাদি নির্দ্বিধায় চালিয়ে যাও শালাবাবু। আমি বা তোমার দিদি তোমাকে একটা দিন আর বিরক্ত করব না। হ্যাঁ, সেদিন অপদিতি ভাইও বলছিল তোর লেখা কি একটা বই যেন শহরের মানুষের হাতে হাতে ঘুরছে। চলো গো অভির বাবা, আমরা গিয়ে ধবলার জন্য ঘাস কেটে নিয়ে আসি। এসব পণ্ডিতপনা আমাদের পোষাবে না। হ্যাঁ, তাই চলো। আমাকে আবার ওবেলা বাজারে যেতে হবে। মামা, আজ তাহলে আমরা কিসের গল্প শুনবো? ডাকাতির গল্প, শিকারের গল্প, গোয়েন্দা গল্প, নাকি ভূতের গল্প? তোমরা কোনটা শুনতে চাও বলো? সব ধরনের গল্পের স্টকই আমার অফুরন্ত। তাহলে আজও একটা ভূতের গল্প হয়ে যাক মামা। আমাদের সবার মেছো ভূতের গল্প খুব ভালো লেগেছিল। ঠিক আছে, তাহলে আজও তোমাদের একটা ভূতের গল্পই শোনানো যাক। কিন্তু তার আগে তোমাদের জানা দরকার ভূত আসলে কত প্রকারের হয়। বিশিষ্ট ভূত বিশেষজ্ঞ তারিণীচরণ বারুজ্যের মতে 4 ধরনের ভূত আছে এই বঙ্গদেশে। প্রথম হলো অশরীরী আত্মা, যাদের চোখে দেখা যায় না। দ্বিতীয় ছায়ামূর্তি, যাদের স্বচ্ছ অবয়বের ভেতর দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলে বেড়ানো যায়। তৃতীয়ত নিরেট ভূত। এই ভূতগুলো দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায়। আর শেষেরটা হচ্ছে নরকঙ্কাল, যে কঙ্কাল চলে ফেরে, কথা বলে, আর প্রয়োজনে খিলখিলিয়ে হেসে উঠতে জানে। মামা, তুমি আসলেই অনেক জ্ঞানী, কত কিছু জানো। তা আজ আমরা ঠিক কোন ধরনের ভূতের গল্প শুনতে যাচ্ছি? আজ তোমাদের শোনাবো একটা নিরেট ভূতের গল্প। অবশ্য গল্প না বলে অভিজ্ঞতা বলাই চলে, কারণ সেই মেছো ভূতের ঘটনার মতো এটাও আমার জীবন থেকেই নেওয়া। তাই নাকি মামা? আমি আর ধৈর্য ধরতে পারছি না, তাড়াতাড়ি ঘটনাটা বলা শুরু করো। আমি যখনকার কথা বলছি তখন তোমাদের কারোরই জন্ম হয়নি।
এক গ্রীষ্মের ছুটিতে আমি এসেছি দিদি আর জামাইবাবুর কাছে বেশি বেশি করে আম কাঁঠাল খেয়ে স্বাস্থ্যটার একটু উন্নতি করতে। একদিন সকালে আমি গেছি অনিমেষ দাদাদের মানে অনন্যাদের বাড়ি। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। সেই কবে থেকে বলছি রান্নার কাঠ ফুরিয়ে গেছে। কে শুনে কার কথা? তুমি আসো তোমার সর্ষে ইলিশ, খাসির মাংস আর মোহন ময়রার দোকানের মোহন ভোগের চিন্তায় বিভোর। বলি, ঘরে কাঠ যদি না থাকে তাহলে তোমার এত সব বাহারি খাবারের ফিরিস্তি আমি পূরণ করি কিভাবে? সেটা কি কখনো ভেবে দেখেছো? এই তুমি একটু শান্ত হও অপু। তুমি তো জানো তুমি বকা দিলে আমার মনে অনেক ব্যথা লাগে। একটু বোকা শোকা প্রকৃতির মানুষ তো, আবার মস্তিষ্ক অতই দ্রুত কাজ করে না। তবে আজ আমি তোমায় কথা দিলাম, কাঠ না নিয়ে আজ আমি ঘরে ফিরব না। চলো তো সাগর ভাই, অমৃত ভাইয়াকে সঙ্গে নিয়ে এই জঙ্গল থেকে কাঠ কেটে আনি। হ্যাঁ অনিমেষ দাদা, তাই চলো। এই সুযোগে আমার তাহলে জঙ্গলের দিকটাও ঘোরা হয়ে যাবে। একটু জলদি জলদি পা চালাও তোমরা, সন্ধ্যার আগেই ঘরে ফিরতে হবে। তা না হলে দেখা যাবে আবার কোন ভূত প্রেতের খপ্পরে পড়েছি, ঠিক যেমনটা সেবার মেসোভূতের পাল্লায় পড়েছিলাম। কি শালাবাবু, মনে আছে তো সেই ঘটনা? মনে নেই আবার? খুব মনে আছে। আমাদের অনিমেষ দাদা তো একটুর জন্য মেসোবুতকে বোতলবন্দি করতে পারলো। এই তখন ওই মেছু ভুট্টা হঠাৎ করে আমার সামনে চলে আসায় আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম সাগর বাবু। তবে আজ আমি প্রস্তুত। আজ ওই মেছো ভূত, গেছো ভূত অথবা ওই মামদ ভূত, যে ভূতই সামনে আসুক না কেন, তাকে আমি ওই বোতলে পুরবো, আমি তোমাদের কথা দিলাম। তাই নাকি প্রতিবেশী? তাহলে তো অপু বৌঠান আজ অনেক খুশি হবে। তার সাহসী স্বামী যদি আস্ত একটা ভূত শিকার করে বাড়িতে নিয়ে যায়, এ কথা তো সে গর্ব করে 5 জনকে বলে বেড়াবে। কথাটা তুমি ঠিকই বলেছো জামাইবাবু। অনিমেষ দাদা তখন বোতল বীর নামে প্রসিদ্ধ হবে সমাজে। ওই দেখো অনিমেষ ভায়া, কত বড় একটা গাছ। ওই গাছটাকে কাটতে পারলেই আমাদের 2 পরিবারের অনেক দিনের জ্বালানির চিন্তা দূর হবে। চলো ওটাকেই ভূপাতিত করি। তাহলে তাই হোক। আজ একেবারে এক বোঝা কাঠ নিয়ে গিয়ে অপুকে একেবারে চমকে দেব। তারপর এই কাঠের আগুনে ও আমার জন্য রান্না করবে এই চিতল মাছের কালিয়া। ভাবতেই মুখে জল চলে আসে। হয়েছে হয়েছে, এবার কিছুক্ষণের জন্য তোমার ভোজন বিলাস স্বপ্নপুরী থেকে বেরিয়ে এসে কাজে মন দাও দেখি। না হলে বাড়িতে ফিরে চিতল মাছের কালিয়া তো দূরস্থান, ওরা কয়লাও জুটবে না। এটা তুমি স্মরণে রেখো ভায়া। আর শালা বাবু, তুমিও হাত লাগাও। ঠিক আছে জামাইবাবু। অমৃত ভাইয়া, এটা আবার কোন আপদের পাল্লায় পড়লাম? আমিও সেটাই ভাবছি। তবে এটা আর যাই হোক, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের কারসাজি নয়। এর পেছনে অবশ্যই কোনো না কোনো অতিলৌকিক শক্তির হাত আছে ভাইয়া। ওই দেখো জামাইবাবু,
এটি বিশাল একটা দৈত্য। অমৃত ভাইয়া, এটা আবার কে? ওটা কি আমাদের চিবিয়ে খাবে নাকি গিলে খাবে? ফকির মায়ের হাতের ভেটকি মাছের পাতুরি আর হয়তো এ জন্মে খাওয়া হবে না আমার। তোমার মতো বীর পুরুষের এমন ভেঙে পড়লে কি চলে অনিমেষ ভাইয়া? তুমি দ্রুত তোমার বোতলটা বের করে এই দৈত্যটাকে তার ভিতরে পুরে ফেলো দেখি, লেখা চুকে যাক। জামাইবাবু, বুকরিটা আবার উঠছে গেল। এখন আমরা এই প্রকাণ্ড দৈত্যের হাত থেকে কিভাবে বাঁচবো? মূর্খ মানব সন্তান, তোরা বিনা অনুমতিতে আমার জঙ্গলের গাছ কেটে ঘোর অপরাধ করেছিস। এখন আমি তোদের শাস্তি দেব, আর তোদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু দৈত্যরাজ, আমরা তো বুঝতে পারিনি যে জঙ্গলের এই অংশ আপনার। জানলে আমরা এই অপরাধ কখনোই করতাম না। আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। তোদের অপরাধের কোনো ক্ষমা নেই। তোদের আসার আগে এই ব্রাহ্মণও একই অপরাধ করেছিল, তাই আমি ওকে বন্দি করে রেখেছি। এখন একসঙ্গে শাস্তি দেব, তোদের চারজনকেই মরতে হবে। এই সামান্য কারণে বৃদ্ধ ব্রাহ্মণ আর নিষ্পাপ একটা শিশুকে হত্যা করবেন দৈত্যরাজ? এ কাজ আপনার মতো বলবানকে শোভা দেয় না। আমি আপনার কাছে মিনতি করছি, এমন নির্দয় হবেন না। তোর অনুরোধ আমি রাখতে পারি, যদি তুই নিজে মৃত্যুদণ্ড স্বীকার করিস। তোর প্রাণ নিয়ে আমি এদের সকলের প্রাণ দান দিতে পারি। বল, বল আছে তোর এতটা বুকের পাটা, এতটা ত্যাগ করতে পারবি? পারবো দৈত্যরাজ। আমার প্রাণের বিনিময়ে যদি আমার শ্যালক, বন্ধু আর এই অচেনা ব্রাহ্মণের প্রাণ বাঁচে, তাহলে আপনি নির্দ্বিধায় আমার প্রাণ। ধন্য, ধন্য তুমি অমৃত। আমি ব্রহ্মদৈত্য, সকল ভূতেদের রাজা। আমি তোমার সততা ও সৎ সাহসের পরীক্ষা নিচ্ছিলাম, আর সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। তোমার দায়িত্ববোধ ও ত্যাগের কথা আমি অনেক শুনেছি, আজ দেখেও নিলাম। আমি তোমাদের কারোরই কোনো অনিষ্ট করব না, আর তোমাদের কাটা কাঠ আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্রহ্মদৈত্য মশাই। আপনার এই ঋণ আমি কখনোই ভুলব না। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই অমৃত। ভূত সমাজের শৃঙ্খলা রক্ষার সঙ্গে সঙ্গে যোগ্য মানুষদের পুরস্কৃত করাও আমার অন্যতম দায়িত্ব। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে যখনই তুমি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করবে, আমি তোমার সহায়তায় তৎক্ষণাৎ পৌঁছে যাব। জামাইবাবু, আমাদের তো আরো একটা শক্তিশালী বন্ধু হয়ে গেল। এখন থেকে আমরা বুক ফুলিয়ে চলতে পারবো। হ শালা বাবু, এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের দেরি দেখে তোমার দিদি হয়তো পথ চেয়ে বসে আছে। আমি বোতল বীরকে কাঁধে নেই, আর তুমি কুঠারটা নিয়ে আমার সাথে সাথেই চলো। এ কি অমৃত দাদা, আমার খুকির বাবার আবার কি হলো? আবার কি তোমরা মেসোভূতের পাল্লায় পড়েছিলে? হ্যাঁ গো, চুপ করে আছো কেন? ঘটনাটা কি আমাদের খুলে বলো। ধৈর্য মালা, ধৈর্য, একটু ধৈর্য ধরো দেখি। আগে আমাদের অনিমেষ ভাইয়ার জ্ঞানটা তো ফিরিয়ে আনি, তারপর সব বলছি। অমৃত ভাইয়া,
ওই দত্ত আমাদের আস্ত গিলে খাবে। খুকির মায়ের হাতের আমসত্ত্ব আমার মনে হয় না আর কোনোদিন খাওয়া হবে। দেখিছো দিদি, ভয়ে অজ্ঞান হয়েও খুকির বাবার খাই খাই চিন্তা ভাবনা গেল না। এমন পেটুক দেখিছো কোথাও? পেটুক নয় গো মালা দিদি ভাই, ভোজন রসিক। অনিমেষ দাদা হলো গিয়ে একজন ভোজন রসিক মানুষ, কিন্তু ওর এই অবস্থা হলো কিভাবে? আর কোন দৈত্যের কথা বলছে ও? দৈত্য নয় দিদি, সাক্ষাৎ ব্রহ্মদৈত্য। সে এসেছিল জামাইবাবুর পরীক্ষা নিতে। আর পরীক্ষা নিতে এসে বন্ধুত্ব করে গেছে। এখন থেকে যখনই তাকে ডাকবো সে চলে আসবে আমাদের সাহায্য করতে। ওমা, তাই নাকি? তাহলে আর বলছি কি। বলো কি মামা, ব্রহ্মদৈত্যের সাথে বন্ধুত্ব হলো আমার বাবা? হ্যাঁ হলো। আর শুধু কি ব্রহ্মদত্ত, আরো অনেক অশরীরী বন্ধু বান্ধব আছে তোমার বাবার। সেসব ঘটনা না হয় অন্য একদিন শুনো। এখন আপাতত আমাকে আমার রাস্কিন বন্ডে মনোযোগ দিতে দাও।